সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। দর্শক, আজকে রমজানের দ্বিতীয় দিন এবং পুরো মাসব্যাপী যেহেতু আমরা রমজান মাস পালন করব, তো এই সময়টিতে সবচেয়ে বেশি যে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে খাবার দাবারের কি কোনো ধরনের তারতম্যের কারণে আমার হেলথের কোনো প্রবলেম হবে কিনা, বা যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তারা রোজাটা আসলে কিভাবে রাখবেন, বা যাদের হার্টের সমস্যা আছে তারা ওষুধগুলো কখন খাবেন, বা যাদের ডায়াবেটিস আছে তারা কিভাবে করে আসলে করতে হবে এই ভালোভাবে এবং সঠিকভাবে রোজা রাখার যে বিষয়গুলো এবং সেটা রেখে কিভাবে আমরা আসলে সুস্থ থাকতে পারি এবং রোজা রাখতে কিভাবে পারবো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি রমজানের স্বাস্থ্য সুরক্ষা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে সরাসরি কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। স্যার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে রমজান সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। স্যার, আমরা রোজাতে প্রথমেই যে বিষয়গুলো কমনলি সবার মাথায় আসে যে আমি নানা ধরনের ক্রনিক ডিজিজ বলতে যেটা বোঝায় যে হার্টের সমস্যা, ডায়াবেটিস বা অন্যান্য অনেক ধরনের ওষুধ আমি খেয়ে যাই, তো সেক্ষেত্রে আমি ওষুধগুলোকে কখন খাবো, আমি তো সকালে খেতাম বা আমি দুপুরে খেতাম বা রাতে খেতাম, এই আলোচনাটা আমরা একটু পরে আসবো। সবচেয়ে বেশি যেহেতু রোজা অলরেডি শুরু হয়ে গেছে, গতকালকে প্রথম রোজা ছিল, খুব কমনলি দেখা যায় কি যে বুকে চাপ দিয়ে একটা ব্যথা আসে, এই ধরনের কমপ্লেন থাকে যে ইফতারের পরপর, এবং আমরা এটাকে অনেক সময় বলে থাকি যে হার্টের সমস্যা কিনা বা গ্যাস্ট্রাইটিসে কিনা। এরকম পেশেন্ট কিছু আপনার কাছে আসে কিনা বা এরকম পাচ্ছেন কিনা আপনারা বা পান কিনা? না, স্বাভাবিকভাবে ধন্যবাদ। এটা খুবই কমন একটা প্রশ্ন, এবং বলা যায় যে রোগীরা সাধারণত রমজান মাসে এই সমস্যাগুলো ফিল করে বা এই সমস্যাগুলো হয় বলে রোগীরা অনেক সময় আসে। এখন একটা ব্যাপার হলো যে যেহেতু রমজানে একটু ভাজা পোড়া খাওয়া বেশি হয়, ন্যাচারালি হয়তো বলে ঠিক আছে অল্প খাবো, বা একটু খেলে স্বাভাবিকভাবে একটু মানে বিভিন্ন কারণে হয়তো খাওয়া দাওয়া হয়ে যায়, একটু ভাজা পোড়া বা তৈলাক্ত জাতীয় খাবার। এখন তৈলাক্ত খাবার খেলে স্বাভাবিকভাবে একটু অ্যাসিডিটি বাড়ে, আর বিশেষ করে যেগুলো বাজার থেকে তৈরি খাবার সেগুলো বিভিন্ন ধরনের স্বাভাবিক কেমিক্যাল বা বিভিন্ন মিশ্রণে আরও একটু অ্যাসিডিটি বাড়ার সম্ভাবনা থাকে। এখন কোনো কোনো ক্ষেত্রে জিনিসটা ব্যাপারটা হয় অ্যাসিডিটির সাথে অনেক সময় হার্টের যে ব্যাপারটা আছে এটা অনেক সময় তালগোল পেকে যেতে পারে আর কি, তালগোল হতে পারে। এখন এই জন্য আসলে এটা করে রুগীদের জানা উচিত যে আসলে আমাদের কোনটা হার্টের ব্যথা উচিত অথবা কোনটা আসলে গ্যাস্ট্রিকের ব্যথা উচিত। এছাড়া দেখা যায় যে অনেক সময় ইন্টারাপ্ট করি, এরকম কি হয় যে বুকে ব্যথা নিয়ে আসার পর আসলে তারা মনে করেছিল হয়তো বা গ্যাস্ট্রিকের সমস্যাই হবে, কিন্তু পরবর্তীতে আসলে দেখা গেছে যে হার্টেরই প্রবলেম হয়েছে, এরকম কি আছে কি? এটা আসলে খুব কমনলি এটা হয় যে আমরা হয়তো সবাই মনে করছি এটা অ্যাসিডিটির ব্যথা বা গ্যাসের ব্যথা করতে করতে হয়তো দেখা যাচ্ছে চিকিৎসা নিতে দেরিও করে ফেললো, ততখানি কিন্তু অনেক সময় হার্টের ড্যামেজ অনেকখানি হয়ে যায়। এই জন্য যে আমাদের গ্যাসের ব্যথা যেটা আছে সেটা অনেক এই ধরনের ব্যথার এক্সপিরিয়েন্স রুগীর অনেক সময় থাকে, কেন রুগীর অ্যাসিডিটি প্রায় হয়তো হয় কিছু খাবার এদিক ওদিক হয়ে গেলে, বা কিছু করে অনেক সময় বলি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক যত না পেটের সমস্যা বা খাবারের সাথে এর বাইরে কিন্তু একটা স্ট্রেসজনিত সমস্যা তৈরি হয় আর কি, বিভিন্ন ধরনের স্ট্রেস থেকেও অ্যাসিডিটি তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে রুগীরা ওই ধরনের ব্যথার একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমার এই ব্যথাটা হচ্ছে, এটা তো আগের মতো এরকম প্রায় সময় আমি এই ব্যথাটা হয়েছে, এবং এটা অনেক সময় দেখা যায় বয়স পেতে মানে ইয়ং বয়স বা বৃদ্ধ বয়স সবারই হতে পারে, মেল ফিমেল অর্থাৎ নারী পুরুষের সমানভাবে এগুলো হতে পারে। এখন এই যে যেটা হচ্ছে এটার সাথে আমরা একটা বলি যে হার্টের যে ব্যথাটা হয় এটা যেগুলি সাধারণত যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, যাদের বয়স 40 বা এখন অনেক সময় বলে 30 বা 35-এর বেশি হয়, বা যাদের এরকম ব্যথা আগে কখনোই হয়নি, এটাই মনে হচ্ছে প্রথম টাইমের ব্যথা, ফার্স্ট ব্যথা, অথবা ব্যথার সাথে একটু ঘাম দেওয়া, অথবা দেখা যাচ্ছে ব্যথা এর সাথে এর আগে হয়তো তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা এগুলো ছিল, অথবা তার আগে কিছু সিমটম ছিল, বিশেষ করে তার এই যে অ্যাসিডিটি টাইপের ব্যথা বা বুকে চাপচাপ ব্যথার একটু পরিশ্রম করলে হতো, এই ধরনের যদি হয় তখন সাধারণত ওনাকে একটু আলাদাভাবে চিন্তা করতে হবে যে আমার এটা গ্যাসের ব্যথা নাও হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমি নিকটস্থ যে কার্ডিয়াক হসপিটাল হোক বা জেনারেল হসপিটাল হোক সেখানে যে অ্যাটলিস্ট আমার এটা হার্টের ব্যথা জন্য হচ্ছে কিনা এটা নিশ্চিত হয়ে আসা, যে তা নাহলে আমাকে অনেক রিস্ক হয়ে যাবে যে আমার হলে একটা হলো যে হার্ট অ্যাটাক হয়ে
হার্টের ড্যামেজ যত হবে তত বেশি ভবিষ্যতে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। স্যার এই জায়গা থেকে একটু স্যার জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সময় দেখা যায় যে হার্টের বা আমাদের প্রেশারের কিছু ওষুধ সকালবেলা খেতে হয়, কিছু ওষুধ রাতের বেলাটা সে খেতে পারবে ইফতারের পর, কিন্তু সকালের ওষুধটা আসলে কখন খাওয়া উচিত এই ব্যাপারটাকে কি আসলে আগে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত কিনা, বা যদি না হয়ে থাকেন তাদের জন্য যদি একটু স্যার আমাদের সাজেশন দেন যে কিভাবে আসলে ওষুধটা অ্যাডজাস্ট করা উচিত। ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা জিনিস যেটা তৈরি হয় কয়েকটা রোজার আগে হৃদরোগে বা ডায়াবেটিস রোগী বা যে উচ্চ রক্তচাপের রোগী যাদের হোক না তাদের একটা সাধারণত ইয়েতে হয় একটা ফার্স্ট কোশ্চেন থাকে আমি রোজা রাখতে পারবো কিনা। 2 নাম্বার সাধারণত কোশ্চেন থাকে যে আমি রোজা রাখলে তাহলে রোজায় অ্যাডজাস্ট কীভাবে হবে, ওষুধের অ্যাডজাস্টমেন্ট কীভাবে হবে, যেহেতু খাবার দাবারের প্যাটার্ন পুরাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট এটা বলি রোজা আদৌ রাখতে পারবে কিনা। রোজা আদৌ রাখতে পারবে কিনা এই জন্য সাধারণত ম্যাক্সিমাম হৃদরোগীরা বা উচ্চ রক্তচাপের রোগীরা বা ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবে, রোজা রাখতে কোনো ধরনের কোনো সমস্যা নাই সাধারণত হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় তার দীর্ঘমেয়াদী ফলো আপে থাকে না, বা কোনো কোনো ক্ষেত্রে ওষুধে ইরেগুলারিটি হয় বা অনিয়মিত ওষুধ খায়, সেক্ষেত্রে দেখা যায় তার কোনো কোনো ধরনের জটিলতা থাকে বা সমস্যা এমন তৈরি হয় যেখানে তার হয়তো রোজা রাখাটা রিস্ক হয়ে যায় বেশি। বিশেষ করে কাদের যাদের উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত, অনেক বেশি উচ্চ রক্তচাপ আছে। এখন এই আনকন্ট্রোল রক্তচাপ কন্ট্রোল করতে গেলে দেখা যায় তাদেরকে যে ওষুধ দেওয়া হয় ওষুধের মাত্রা কখনো দিনে 2 বার 3 বার 4 বার করে পড়ে। তাহলে সেক্ষেত্রে যেহেতু রোজায় আমরা দীর্ঘ সময় ফাস্টিং থাকি, তাহলে সেক্ষেত্রে কোনো একটা ওষুধের ডোজ যদি স্কিপ হয় তাহলে সেক্ষেত্রে ওটার জটিলতা বাড়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে রোগীদেরকে আমরা অনেক সময় দেখা যায় অনেক উচ্চ রক্তচাপের বলে ঠিক আছে আপনাকে হলো ওষুধ এভাবে খেতে হবে। এই কারণে আমরা রোগী যারা উচ্চ রক্তচাপের রোগী বা হার্টের রোগী যারা আছে তাদেরকে আমরা বলি আপনি মিনিমাম 1 মাস আগে আপনার যিনি কার্ডিওলজিস্ট আছে বা আপনার ফিজিশিয়ান যিনি আছে তার সাথে দেখা করেন। দেখা গেলো উনি আপনাকে যদি আপনি আনফিট থাকেন তাহলে আপনাকে ওষুধ দিয়ে এর মধ্যে মাসখানেক সময় যেহেতু থাকে আপনাকে হয়তো ওষুধে ফিট আপনি হয়ে যাবেন রোজা রাখার জন্য। আর যদি ফিট থাকেন তাহলে তো কথাই না, আপনার ওষুধে এইভাবে অ্যাডজাস্ট করে দেবে। আর ওষুধে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আরটার ক্ষেত্রে যাদের সাধারণত হার্ট বেশি দুর্বল, হার্ট দুর্বল বলতে আমরা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে অনেক সময় বলি, যাদের ইজেকশন ফ্র্যাকশন 25%-এর কম, এবং যারা দেখা যাচ্ছে যে বেশি আমরা বলে আনস্টেবল যেসব রোগী থাকে এদেরকে আমরা অনেক সময় যে বলি আপনার রিস্ক বেশি, আপনার রোজা রাখতে বেশি রিস্ক হয়ে যাবে। তখন যদি ওই রোগীর ক্ষেত্রে রোগীর মাসখানেক আগে আসে বা 2 মাস আগে আসে রোজার প্রস্তুতি উপলক্ষে, তাহলে তার ওষুধ অ্যাডজাস্ট করেও কিন্তু তাকে আবার ফিট বানানো যায় আর কি। সেটা এই ক্ষেত্রে। আর যারা সাধারণত রোগীর এরকম যে হার্ট অ্যাটাক হয়েছে ইদানিং যে আমার হাসপাতালে ভর্তি, তাকে হাতে স্যালাইন দেওয়া লাগবে বা ইঞ্জেকশন দেওয়া লাগবে, চলতেছে ইঞ্জেকশন, তার অ্যাকুট হার্ট অ্যাটাক হয়েছে, এইসব রোগীর ক্ষেত্রে যা সাধারণত আমরা এই ক্ষেত্রে রোজা রাখার তো আসলে কোনো কারণ নাই, তাদের তো স্যালাইন নিতে হচ্ছে বা ইঞ্জেকশন নিতে হচ্ছে। এই ক্ষেত্রে সাধারণত আমরা তাদেরকে রোজা রাখতে না করি আর কি। একটা বিশেষ গ্রুপ আছেন যারা হয়তো হার্ট অ্যাটাক বা দেখা যায় স্ট্রোকের পরে আমরা দেখা যাচ্ছে রিং পরিয়েছি বা স্ট্যান্টিং করিয়েছি বা এনজিওপ্লাস্টি করানো হয়েছে, তাদের ক্ষেত্রে রোজার জন্য কি কোনো ধরনের বিশেষ নিয়ম কারণ পালন করা উচিত কিনা, খাবার দাবার বা তাদের চলাফেরাতে বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। যেমন যাদের হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের রিং বসানো হয়েছে, বাইপাস সার্জারি করা হয়েছে বা ভালভ চেঞ্জ করা হয়েছে, এইসব রোগীর ক্ষেত্রে এটা মোটামুটি হার্টের যে অ্যাটাক রোগীর ক্ষেত্রে মোটামুটি ম্যানেজমেন্ট এক। এখন এই রোগীগুলো যদি স্টেবল থাকে সুতরাং তাদের রোজা রাখতে কোনো সমস্যা নেই। এই স্টেবল থাকে, সেই স্টেবল কেন কিভাবে আছে সেটা তো আমরা রোগীর কিছু ইতিহাসও নেই, সিমটম আমরা আছে কিনা সেটা যাচাই করি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হয়ে যাই রোগী হ্যাঁ ফিট আছে। সুতরাং এই রোগী নিয়মিতভাবে ওষুধপত্র খেতে হবে। এখন ওষুধপত্রের যে কোশ্চেনটা আসছে যে রোজার মাসে সাধারণত ওষুধ কীভাবে খাবে, সেক্ষেত্রে আমরা যেটা সাধারণত বলা হয় সেটা সকালের ওষুধ আর দুপুরের ওষুধ সাধারণত খুব কম থাকে, 1টা বা 2টা 3টার বেশি ওষুধ থাকে না। এই জন্য সকালের ওষুধ আর দুপুরের ওষুধ সাধারণত আমরা ইফতার পরে খেতে বলি, আর রাতের ওষুধ যেটা আছে সেটা আমরা সেহরি পরে সাধারণত খেতে বলি। এখন যেটা আছে যে পরেই খেতে বলা হয়, এক্ষেত্রে আমরা কোনো একটু চেঞ্জ করি যে বেশ করে গ্যাস্ট্রিকের ওষুধ যে আছে, গ্যাস্ট্রিক ওষুধ আমরা অনেক সময় রোগীরা কনফিউজড হয় যে আমার তো খাওয়ার আগে খাওয়ার কথা, কমপক্ষে আধা ঘন্টা আগে খাওয়ার কথা, তাহলে আমরা রোজার মাসে আমি কীভাবে খাবো? রোজার মাসে তো আমার সেহরি সময় নাই, খাওয়ার সুবিধা আছে যে আমি ঠিক আছে আধা ঘন্টা আগে খেলাম, কিন্তু ইফতারের আগে আমি কীভাবে ওষুধ খাবো? তো সেই ক্ষেত্রে যে গ্যাস্ট্রিকের ওষুধও কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খাওয়ার আগেও খাওয়া যায় এবং খাওয়ার পরে খেলে একই রকমের কার্যকরী। তা আমরা রোজার মাসে অনেক সময় সেই ওষুধগুলো অ্যাডজাস্ট করে দিই, ওই ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ যে ওষুধগুলো উনি খাওয়ার পরেও খেতে পারেন সেভাবে অ্যাডজাস্ট করে দিই। আর কোনো ক্ষেত্রে কিছু কিছু আছে যে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো রোজার মাসে যদি একটা গরম থাকতে পারে, রোজার মাসে সারাদিন আমরা
পানি পান করি না, ফলে এই কিছু ডিহাইড্রেশন হওয়ার একটা ঝুঁকি থাকে। তার কিছু কিছু ওষুধ আছে, উচ্চ রক্তচাপের ওষুধ বা হার্ট ফেলার ওষুধ আছে, এই ওষুধগুলো কী করে শরীর থেকে আমাদের পানি বের করে দেয়। তো এমনি যদি গরম থাকে অথবা যে আমরা পানি সারাদিন খাওয়া হচ্ছে না, ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে, যদি আবার শরীর থেকে ওষুধগুলো পানি বের করে দেয় তাহলে সেক্ষেত্রে আরও ঝুঁকি বেড়ে যায় ডিহাইড্রেশনের। এই ক্ষেত্রে আমরা সাধারণত ওই যে গ্রুপের ওষুধগুলো, বিশেষ করে আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধগুলো বলি, যেগুলো আমরা হার্ট ফেলার নিয়ন্ত্রণের জন্য অথবা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করে থাকি, ওই ওষুধগুলোর ডোজ অনেক সময় আমরা অ্যাডজাস্ট করে দিই, অথবা ওই ওষুধের পরিবর্তে আমরা অন্য গ্রুপের ওষুধ দিয়ে দিই যাতে রোজার মাসে সমস্যা না হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আর যেটা ওই যে বললাম যে আমাদের ডায়াবেটিক রোগীদের আসলে তারা ইনসুলিন বা যদি ট্যাবলেট খায় তাহলে কী করবে, সারাদিন তো সে খাচ্ছে না, তাহলে সুতরাং তার হাইপো হওয়ার ঝুঁকি বেশি আনে। এই জন্য সেক্ষেত্রে আমরা যে ইনসুলিন নেয় অথবা ট্যাবলেট খায়, যে সকালের ট্যাবলেট অথবা হলো ইনসুলিন যেটা আছে সেটা হলো ইফতারের পরে নিবে, বা ইফতারের সময় নিতে পারে, ইফতার মাঝখানে বা ইফতার করেও নিতে পারে। এখনকার ইনসুলিনগুলো আধুনিক ইনসুলিন, যেমন আগে বলা হয়তো যে আমার তো খাওয়ার আধা ঘন্টা আগে নিতে হবে, তাহলে আমি রোজা কীভাবে রাখবো। তো এখনকার ইনসুলিন যেটা আছে খুব র্যাপিডলি কাজ করে, সুতরাং সমস্যা নেই। আধুনিক ইনসুলিনগুলো ওরা যদি আমি খাওয়ার সময় দিই বা খাওয়ার পরে জাস্ট একদম পরে দিই, আমার এফিকেসি বা আমার কার্যকারিতা ভালো থাকবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আর সকালের যে ওষুধটা থাকে, যেটা আমরা রাতের খেতাম, এখন সকালে যেহেতু সারাদিন আমরা খাই না, সুতরাং ওখানে হাইপোসমানা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনসুলিন যেটা সন্ধ্যায় নিত বা রাতে নিত, সেটা আমরা ইউজুয়ালি ডোজটা হাফ করে দিই। আর ট্যাবলেটে যেটা আছে, ট্যাবলেট যেটা রাতে খেত, ওই ট্যাবলেটটা আমরা সাধারণত সকালে দিলে ডোজটা একটু অর্ধেক করে দিই, যাতে হাইপো হওয়ার সম্ভাবনা কম থাকে। এগুলোর সাথে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে থাকি। অনেক ধন্যবাদ স্যার। এখানে যেহেতু আমরা আজকে রমজানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলছি, সবসময় আমরা বলি যে আসলে ভাজা পোড়া কিছুটা অ্যাভয়েড করার জন্য, কিন্তু সেটা পরিবর্তে আসলে কোন খাবারগুলো খাওয়া উচিত বা আরও কোন খাবারগুলো স্পেসিফিক্যালি আসলে অ্যাভয়েড করা উচিত, যারা হার্টের সমস্যা আছেন বা আনকন্ট্রোলড প্রেশার আছেন, কখনো বাড়ে কখনো কমে, এই ধরনের পেশেন্টদের জন্য বা যাদের প্রেশারের সমস্যাই আছে, তাদের জন্য আসলে কোন খাবারগুলো আসলে খুবই ক্ষতিকারক বলে আপনারা দেখছেন? আচ্ছা, আসলে ভাজা পোড়া যেটা আমরা একদমই বলি যে খাবেন না, আসলে জিনিসটা এরকম না। ভাজা পোড়া সে অল্প করে খেতে পারবে, পরিমাণ বেশি না খেলে হলো, আমরা যে লিমিট বলি, লিমিট ক্রস না করলে হলো। আসলে আবার বলে তৈলাক্ত যাবা খাওয়া, তেল তো একদম নিষেধ না, তেলও তো কিছু খেতে হবে, শরীরের জন্য তেলও দরকার। সুতরাং হলো তৈলাক্ত জাতীয় খাবার বা যেটা আমরা বলি ভাজা পোড়া জাতীয় খাবার, সেটা পরিমিত সে নিতে পারবে, একদম না করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, কোন খাবারটা আমাদের শরীরের জন্য বেশি উত্তম অথবা কোন খাবারটা আসলে আমরা বেশি করে খাবো, স্বভাবত যে রোজার পরে যেটা আছে যে আমাদের কয়েকটা জিনিস, একটা হলো পানি, স্বাভাবিকভাবে যে সবাই দিতে পানি পিপাসা লাগে বা পানির একদম শূন্যতা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে পানি শূন্যতা করার জন্য, পূরণ করার জন্য আমাদের তরল জাতীয় খাবারটা বেশি করে খেতে হবে। এখন তরল ক্ষেত্রে তো তরল তো অনেক ধরনের তরল অ্যাভেলেবেল আছে, যেমন আমাদের যেটা আমরা কোল্ড ড্রিঙ্ক যেটা অ্যাভেলেবেল আছে, আমরা ডাবের পানি জাতীয় খেতে পারি, আমরা হলো শরবত জাতীয় খাবার খেতে পারি, লেবুর পানি খেতে পারি, তারপর হলো জুস আছে অ্যাভেলেবেল মার্কেটে। এখন আমরা যে জিনিসটা বলি যে মার্কেটে যে জুসগুলো আছে বা আমরা কোমল পানি জাতীয় পানীয় যেগুলো আছে, এগুলো আসলে অ্যাভয়েড করা ভালো, কেন এগুলোর মধ্যে উচ্চ ক্যালোরি থাকে এবং এগুলোর মধ্যে সাধারণত ওজন বাড়ায় বেশি সম্ভাবনা থাকে। যারা ডায়াবেটিস রোগী আছে তাদের ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যেতে পারে, এই জাতীয় খাবার অ্যাভয়েড করা ভালো। আর পানি জাতীয় খাবারের ক্ষেত্রে অবশ্যই যেটা বলি, লেবুর শরবত খাওয়া কোনো সমস্যা নেই। আর জাতীয় অন্যান্য যেগুলো আছে, বিশেষ করে আমরা সুগারি ড্রিঙ্কস বলি, অর্থাৎ যেসব ড্রিঙ্কসের মধ্যে সুগার বেশি থাকে, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারে। সেক্ষেত্রে ওই যে কুকুচি ডাবের পানি বা এগুলো খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, সেটা ডায়াবেটিস রোগী হোক বা নন ডায়াবেটিক রোগী হোক, দুইটা স্বাস্থ্যের জন্য ভালো। আর একটা খাবার সাধারণত আমরা যেগুলো বলি, যেহেতু রোজায় আমরা যে খাবারের প্যাটার্ন যদি আমরা চিন্তা করি, যেমন যে খাবারটা আমরা 24 ঘন্টায় 3 বারে খেতাম বা 5 বারে খেতাম ইউজুয়ালি, সেখানে আমাদের সাধারণত 7 থেকে 8 ঘন্টায় আমাকে সাধারণত 2 বার থেকে 3 বার খাবার নিতে হচ্ছে। সুতরাং আমাদের খাবার হজম করার টাইমটা কিন্তু কমে যাচ্ছে। সুতরাং আমাকে এমনভাবে খাবার খেতে হবে যে খাবারগুলো সহজে হজম হয়। তো এখন আমাদের সহজে হজম হয় কোন খাবারগুলো, সাধারণত যেগুলো ফ্রুটস জাতীয় খাবার বলে, যেগুলো ফল জাতীয় খাবার, এগুলো আমাদের সহজে হজম হয়। এই জন্য আমরা এনকারেজ করি সাধারণত রোজার পরে, রোজা ভেঙে বা ইফতারের সময় হোক বা সেই যে সময় ফল জাতীয় খাবার যেগুলো সহজে আমার হজম হচ্ছে, সেই জাতীয় খাবারটা। এই জন্য অধিক তৈলাক্ত খাবার যে কথাটা আসলো, তৈল জাতীয় খাবার কিন্তু আমাদের হজম হতে সময় লাগে, সেই জন্য তখন যে পেটে গ্যাস হয় বা পেট ফাঁপা থাকে, এই ধরনের সম্ভাবনা বেশি হয়। এই জন্য এই খাবারগুলো আমরা তখন অ্যাভয়েড করব। এই জন্য ফল জাতীয় খাবার
ওগুলো আমরা খেতে পারি, কোনো সমস্যা নেই, এগুলোকে এনকারেজ করা হয়। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু রোজানে অনেকগুলো কথা বললাম স্যার, আবার আমরা আসবো এই আলোচনায়। তার আগে স্যার একটু জেনে নিই, যেহেতু স্যার আপনার কাছে আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এখন খুব কমনলি মানে ওয়ার্কিং স্টেশনে বা যে কোনো একটা কাজে বা বাসাতেও কাজ করছে, হঠাৎ করে বুকে ব্যথা, যখন তাকে হসপিটালে নিয়ে গেছে দেখা যাচ্ছে তার হয়তো বা একটা হার্ট অ্যাটাক হয়েছে অথবা স্ট্রোক করে আছেন। তো এই বিষয়গুলো আসলে বেড়ে যাওয়ার কারণ কি, মানে আমাদের শুধুমাত্র খাবার দাবার নাকি আরো অনেক কিছু এটার সাথে সম্পৃক্ত আছে? ধন্যবাদ। এটা তো আসলেও গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী প্রশ্ন আসলে, কেন ইদানিং আমাদের দেখতেছি স্বাভাবিকভাবেই যে ইয়ং পেশেন্ট হোক, সেটা বয়স্ক রোগী হোক বা ইয়ং পেশেন্ট, সবার মধ্যে হার্ট অ্যাটাকের রেট বলি বা হার্ট অ্যাটাকের মাত্রা অনেকখানি বেড়ে গেছে। এখন এই বেড়ে যাওয়ার আসলে মানে কারণটা কি বা কি কারণে আসলে বাড়তেছে? এখন যেটা আছে যে আমাদের খাবার দাবারের প্যাটার্ন বলেন, আমাদের লাইফস্টাইল বলেন, এগুলো আসলে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আসলে এই যে ক্রনিক ডিজিজ, যে শুরুতে যে কথাটা বললেন, ক্রনিক ডিজিজ, এগুলো প্যাটার্নে এগুলোতে অনেকখানি প্রভাব বিস্তার করে। এখন আমাদের যদি এর যেটা লাইফস্টাইলের মধ্যে, যেমন একটা হলো যে আমাদের খাবার দাবার যদি বলি, আমাদের খাবার দাবার আমরা ফাস্ট ফুড যদি বলি, ফাস্ট ফুডের সবচেয়ে বড় হলো কয়েকটা সমস্যা। একটা হলো যে এতে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার বেশি থাকে, যেগুলো হাই ক্যালোরি। তাহলে এই খাবারগুলো ওজন বাড়াতে সহায়তা করে, এই খাবারগুলো রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি বাড়াতে সহায়তা করে। সুতরাং এই যেগুলো আমাদের হার্ট অ্যাটাক বা ব্লক হওয়ার জন্য আলাদা রিস্ক ফ্যাক্টর। তারপরে এই খাবারের মধ্যে বেশি পরিমাণে প্রিজারভেটিভ হিসেবে লবণ বেশি থাকে, যেটা আমার উচ্চ রক্তচাপ করতে হেল্প করে। এই খাবারের মধ্যে ট্রান্স ফ্যাট, যেটা খারাপ ধরনের ফ্যাট যেটা বেশি থাকে, এই ধরনের বেশি। এটা প্রসেসড ফুড থাকে বেশি, এই যে ফাস্ট ফুডের মধ্যে, যেহেতু দ্রুত তৈরি করে, দ্রুত সার্ভ করে, সুতরাং এটা প্রসেসড ফুড বেশি ব্যবহার করে। এই প্রসেসড ফুডগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেটা হলো ট্রান্স ফ্যাট থাকে, তারপর কার্বোহাইড্রেট বা ইয়ের জাতীয় খাবার বেশি থাকে বা লবণ বেশি থাকে। সুতরাং এই খাবারগুলো যেহেতু আমাদের লাইফস্টাইলের সাথে চলে আসছে, সুতরাং এই খাবারগুলো ফাস্টফুড জাতীয় খাবার, এগুলো আসলে এই যে বলছি যত কম খাওয়া যায় বা ওগুলো অ্যাভয়েড করা যায়, যেগুলো হোমমেড খাবার বা বাসায় তৈরি খাবার, এটা খাওয়া ভালো আর কি, যেটা হলো ওজনও যাতে কমবে বা আমাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রা বা অন্য উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি কমায় ফেলবে। তাহলে এইটা একটা কারণ আমাদের যে খাবার দাবারের প্যাটার্ন যেটা হচ্ছে। দিন আবার আমাদের চলাফেরা প্যাটার্ন, ঘুমের প্যাটার্ন, ধরেন ঘুম মানুষের কমে, রাতের বেলা ঘুমাচ্ছে কম, যেটা হচ্ছে। আর একটা যে আমাদের মুভমেন্ট বলেন বা অ্যাক্টিভিটি বলেন, এটা অনেকখানি কমে গেছে। শারীরিক মানে কায়িক পরিশ্রম বলেন, এটা খুব কমে গেছে। আমরা এখান থেকে এক জায়গাতে সামনে আরেক জায়গায় যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করি, আমরা হলো 2-3 তলা উঠবো, সেখানে আমরা লিফট ব্যবহার করি। তাহলে আবার সারাদিন বসে বসে আমরা হয়তো স্ক্রিনের সামনে বসে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় আছি অথবা আমরা গেমস খেলতেছি, এবং অনেকের কাজের ক্ষেত্রেও আসলে ল্যাপটপের সামনে বসে থাকতে হচ্ছে। এই যে প্যাটার্ন লাইফস্টাইল, এইটাই হলো আমাদের আসলে মুভমেন্ট কম করে, সেডেন্টারি লাইফে মুভমেন্ট কম হতে এগুলো আমাদের রিস্ক বেড়ে যাচ্ছে অনেক। তারপরে যেটা আছে, যেটা আমরা অনেক সময় বলি যে একটা র্যাট রেস, ইঁদুর দৌড়, টার্গেট ফিক্সড করা, কোনো একটা কাজে স্ট্রেস, যেটা বলতেছে আমার ওইটা অ্যাচিভ করা লাগবে। এই যে সারাদিন আমাদের স্ট্রেস, এবং স্বভাবত স্ট্রেস বেশি হলে আমাদের স্ট্রেস হরমোন বলে কথা আছে কিছু, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, স্ট্রেস হরমোন। এই স্ট্রেস হরমোনগুলো আমাদের রক্তনালীতে হঠাৎ করে, যেটা অল্প ব্লক থাকে, যেটা হয়তো নর্মালি আমাদের হার্টের অ্যাটাক করে না বা ফেটে না, হঠাৎ করে ফেটে যে অ্যাটাক করতে পারে। এই জন্য অনেক সময় দেখে কোনো মানুষের জীবনে বুকে ব্যথা হয়নি, তারও হঠাৎ করে ফার্স্ট টাইম ওই যে প্লাক রাপচার হয়ে বা ব্লকটা রাপচার হয়ে যায়, অল্প পরিমাণে মাত্র ব্লক, যেটা এখনও তেমন অবস্ট্রাকশন করে নাই, কিন্তু ফেটে যে আমাদের হার্ট অ্যাটাক করতেছে এবং আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা এনজিওগ্রাম করে দেখতেছি, হ্যাঁ ব্লকের মাত্রা কম, কিন্তু তার অলরেডি হার্টের মাসেল টাসেল ড্যামেজ হয়ে গেছে, হার্ট অ্যাটাক করতেছে। তাহলে এই যে স্ট্রেস হরমোনগুলো, সেটা অনেকখানি দেয়। সাথে সাথে এখনকার যে আমাদের হলো পরিবেশ দূষণ, আমাদের শব্দ দূষণ, তারপর আমাদের হলো বায়ু দূষণ। এখন ঢাকা শহরে বায়ু বলা হয় যে ওয়ার্ল্ডের 1 নম্বর যেটা সবচেয়ে বায়ু দূষণের জায়গাটাকে। এই যে বায়ু দূষণ, সাথে সাথে যে আমাদের হর্ন বাজানো বা বিভিন্ন ধরনের সাউন্ড পলিউশন, এটাও কিন্তু আমাদের যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে, হৃদরোগ হওয়ার ঝুঁকি, সাথে হলো হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি, সব কিন্তু এই যে বেড়ে যাচ্ছে। এই সব কারণ, নতুন নতুন যে রিস্ক ফ্যাক্টর যেগুলো বলি, এই সব কারণে আমাদের বাড়াচ্ছে। তার সাথে ওজন বাড়াটাটাই, মানে এখনকার ম্যাক্সিমাম মানুষের যেটা আছে খাবারের কারণে, প্লাস এই যে সেডেন্টারি লাইফস্টাইলের কারণে ওজন বাড়তেছে। ওজন কিন্তু আলাদাভাবে রিস্ক ফ্যাক্টর, যেটা আমাদের হার্ট অ্যাটাক বা ব্লক করা বা হার্ট অ্যাটাক করা। এই কারণে আসলে এগুলোর সাথে, আর এগুলো তো আবার সাথে এই যে যখন আপনার ওজন বাড়বে তখন উচ্চ রক্তচাপ হবে, যখন ওজন বাড়বে তখন আপনার ডায়াবেটিস হবে। তাহলে এই যে ডায়াবেটিস হওয়া, উচ্চ রক্তচাপের সাথে সাথে এই যে মানুষের স্ট্রেস রিলিফ করার জন্য অনেকে সিগারেটের প্রতি বা ধূমপানের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। আর সাথে সাথে আরেকটা রিস্ক ফ্যাক্টর যেটা নতুন, সেটা হলো বিভিন্ন ধরনের ড্রাগের অ্যাডিকশন। এই ড্রাগের অ্যাডিকশন ডেফিনেটলি আমাদের হার্ট অ্যাটাক করা বা
হার্টের রোগ তৈরি করার জন্য আলাদা প্রভাব হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে আমাদের যে হার্ট অ্যাটাক হওয়ার বা ব্লক হওয়ার ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তাদের একটা কলটি আমরা নিচ্ছি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী। জি, আমার বয়স 39। আমি একজন আইসিএম পেশেন্ট। তো আমার সাউন্ড বাড়াতে হবে। জি দর্শক, আপনার নাম রুহুল আমিন বললেন, বয়স 39 বছর। রবিউল হাসান চৌধুরী বয়স। জি দর্শক, আপনি আপনার সমস্যাটি আমাদের সাথে শেয়ার করুন এখন। জি, আমার হার্ট বড় হয়েছে 3 মাস হলো আপনার। তো প্রথম বিষয় হচ্ছে আমি কুমিল্লায় থাকি। তো আমি ঢাকাতে গিয়ে চিকিৎসা করি সব সময়। তো আপাতত রোজা তো আর যেতে পারিনি। তো আমার মেডিসিন সকাল বিকাল সকাল দুপুর রাতে যেটা দিয়েছে এটা কিভাবে সেবন করবো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর দ্বিতীয়ত আমাকে পানিতে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল আর কি। তো রমজান আমি কতটুকু পানি খেতে পারি আর রমজান আমি খাবারটা কি খেতে পারি? আচ্ছা, হার্ট বড় হয়ে গেছিল, আপনার সমস্যাটাতে কি বলবো ডায়াগনোসিসে বলেছিল হার্ট বড় হয়ে গেছে এরকম কিছু? জি, আমার হার্ট বড় হয়েছে এটা বলেছে, কিসে থেকে হয়েছে এখনো কিছু বলে না। জি দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা অ্যানসারটি নিচ্ছি ওনার, যেটা হচ্ছে আমরা বলছি। ধন্যবাদ আপনাকে। খুবই আসলে প্র্যাকটিক্যাল প্রশ্ন দুটাই। একটা হলো যে যদি হার্ট বড় হয়ে থাকে, ওনার হয়তো একটা কোশ্চেন হয়তো বলেন না, অনেক সময় আমরা রোগীদের কাউন্সিলিং যেটা বলেও দিই, ডেফিনেটলি হার্ট বড় হওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের হার্ট অ্যাটাক পরবর্তী যদি চিকিৎসা না করি বা অনেকদিন ধরে হার্টের সমস্যা আছে, আমি গ্যাস করে চালাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হার্টের ইস্কিমিয়ার কারণে বা হার্টের ব্লকজনিত কারণে অনেক সময় হার্ট বড় হয়। অথবা দেখা যায় কোনো কারণ ছাড়া অনেক সময় ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বলি, অর্থাৎ হার্ট বড় হতে পারে। অথবা দেখা যায় কোনো ভালভুলার হার্ট ডিজিজ থাকে, মানে ভালভের সমস্যা থাকে, সেখান থেকেও সাধারণত হার্ট বড় হয়। এখন যদি হার্ট বড় হলে তো শুধু হবে না, হার্টের হলো পাওয়ার বলে বা ইজেকশন ফাংশন বলে সাধারণত কমলেই তখন আমরা রেস্ট্রিকশন বলি। ওই যে পানি রেস্ট্রিকশনের কথাটা আসলো, যে এই সেক্ষেত্রে পায়ে পানি আসে, সাধারণত পায়ে পানি না আসলে ওই যে আমরা খুব রেস্ট্রিকশন দেই না। তা ওনার ক্ষেত্রে দুইটা কোশ্চেন, একটা হলো ওষুধ অ্যাডজাস্টমেন্ট আর দুইটা হলো পানির রেস্ট্রিকশন আসলে কীভাবে করবে। তো একটা হলো যে ওষুধের ব্যাপারটা আমি অলরেডি আমরা আলোচনা করছি, যে এটা সকাল আর দুপুরের ওষুধটা উনি ইফতারের পরে আর রাতের ওষুধটা সেহরির পরে খাবে, এইভাবে খাবে। আর যদি ডায়াবেটিস হয়ে থাকে আমরা তো ইনসুলিনে বা ডায়াবেটিসের ওষুধে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটাও বলে দিলাম, যে রাতের যে ডোজটা ছিল সেটা সকালবেলা বা সেহরির পরে নিবে এবং অর্ধেক ডোজে নিবে, সেভাবে আমরা অলরেডি আলোচনা করে দিচ্ছি। এখন একটা জিনিস কথা, যে উনি নাইট্রেট জাতীয় ওষুধের ক্ষেত্রে একটা কোশ্চেন নিয়ে আসে, যে নাইট্রেট তো আমরা সকালে একটা করে খাই, দুপুরে একটা করে খাই। এখন যদি আমি ইফতারের পরে সকাল আর দুপুরেরটা একসাথে খাই, তাহলে আমার সাথে দুইটা হয়ে গেল। তো এখানে তো একটা ঝামেলা হয়। এই ক্ষেত্রে শুধু নাইট্রেট জাতীয় ওষুধের ক্ষেত্রে বিশেষ করে নিডোকার্ড বা নাইট্রিনেসার, এই যেগুলো ওষুধ আছে, এইটা যদি আপনার থাকে তাহলে আপনি সকালে একটা খান, মানে অর্থাৎ আপনি ইফতারের পর একটা খান আর সেহরির পর একটা খান, এইভাবে খান শুধু ওই ওষুধটার ক্ষেত্রে। আর বাদ বাকি এই প্যাটার্ন ফলো করলেই হবে, একটা জেনারেল প্যাটার্ন ফলো করলেই হবে। আর একটা হলো পানির ক্ষেত্রে যে রেস্ট্রিকশনের কথা বলা আছে, আসলে পানির ক্ষেত্রে রেস্ট্রিকশন আমরা শুধুমাত্র হার্টের ইজেকশন ফাংশন কমে গেলেই আমরা সাধারণত দেই, জিনিসটা এরকম না। ইউজুয়ালি বলি, আমি রোগীদেরকে বলি সমস্ত রোগীর জন্য একই প্যাটার্ন না, আসলে সবার জন্য একই ধরনের রেস্ট্রিকশন না। সেটা হলো যদি আমার শরীরে পানি থাকে, পায়ে পানি থাকে, তাহলে একটা কমন ইয়েটা হলো যে আমার শরীরে অতিরিক্ত পানি আছে, সুতরাং আমি যদি এখন পানি বেশি করে খাই তাহলে তো পানি আরও জমবে, পানি আরও বাড়বে, তা আমাকে তো পানি কিছু ডেফিসিট করা লাগবে যাতে আমার শরীর থেকে পানি কমে। এই জন্য মূলত তাদেরকে রেস্ট্রিকশন দেওয়া হয়। কিন্তু আমার যদি দেখা যাচ্ছে যে না, আমার গত 3-4-5 মাসের মধ্যে শরীরে পানি আসে না, আমি ওষুধে দ্বারা স্টেবল আছি, তো সেই রোগীর ক্ষেত্রে আসলে পানির কোনো রেস্ট্রিকশনের প্রয়োজন নয়। আবার কোনো ক্ষেত্রে রোগী বলে, স্যার আমার তো পিপাসায় পানি আমাকেও তো পানি রেস্ট্রিকশন দিছে, আমার তো পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আমি কি করব? তো এই রোগীর ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তার পানি পিপাসায় বুক ফেটে, তার মতো উল্টা তার পানির ডেফিসিট আছে, তার ডিহাইড্রেশন হচ্ছে, তাকে তো উল্টা আরো বেশি পরিমাণ পানি খেতে হবে। সুতরাং আসলে সবার জন্য সিস্টেম এক না, যার জন্য যেটা লাগবে সেটাই আসলে প্রযোজ্য হওয়া উচিত। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের বাকি আলোচনায় ফিরবো, তার আগে স্যার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
স্যার আমরা আজকে যেহেতু কথা বলছিলাম যে আসলে হার্টকে ভালো রাখার জন্য এবং যারা হার্টের পেশেন্ট, যাদের প্রেশারের পেশেন্ট, সে সাথে ডায়াবেটিসও আছে বা সেটা ছাড়াও যাতে কিভাবে ভালো থাকা যায় রমজানে, সেটা নিয়ে খুব কমন একটা বিষয় এখন সবার মধ্যে একটা ট্রেন্ডের মতো যে সবাই একটু মানে হাঁটাচলা করেন। আগে আমরা বলতাম 10,000 স্টেপস হাঁটতে হবে, এবং এক্সারসাইজের কারণে অনেকে জিমেও যান, আবার অনেক সময় জিম ছাড়া অনেকে বাসাতেও ট্রেডমিলে হাঁটেন, বা এই ধরনের একটা ট্রেন্ড কিন্তু সবার মধ্যে চালু হয়েছে যেহেতু ওয়েট গেইনের ইস্যু এবং খাবার দাবার থেকে মানুষের লাইফস্টাইলের চেঞ্জে দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই প্র্যাকটিসটা করছেন। সো এই জায়গা থেকে যদি একটু স্যার আমরা বলি যে রোজার মধ্যে আসলে এই হাঁটাটা কখন হাঁটা উচিত, আদারওয়াইজ দেখা যায় অনেক সময় চেস্ট পেন হতে পারে বা বুকে চাপ আসতে পারে, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে কতক্ষণ হাঁটা যাবে এবং কোন সময়টাতে হাঁটাটা আসলে বেশি সুবিধাজনক হবে। হ্যাঁ, ধন্যবাদ। এই খুবই প্র্যাকটিক্যাল একটা ইস্যু। সাধারণত রোগীরা জিজ্ঞাসা করে, স্যার আমি কখন হাঁটবো। আবার একটা প্রথম আমরা বলি যেটা যে রোজাতে আমাদের তারাবি পড়া লাগে। তারাবি কিন্তু এক ধরনের ভালো ব্যায়াম। 20 রাকাত তারাবি পড়তেছে, সাথে আবার এশার নামাজ, আবার সুন্নত, তারপরে আবার বেতের, সুতরাং ভালো একটা ব্যায়াম হচ্ছে। আমরা ওইটাকে এনকারেজ করি যে আপনি ওই অনেক সময় রুগীও জিজ্ঞাসা করে, স্যার তারাবি পড়তে পারবো কিনা লম্বা সময়, কোনো সমস্যা নেই, এটাও আপনার ধরনের ব্যায়াম হবে একটা, যে অ্যাক্টিভ হলো বডির এক্সারসাইজগুলো হবে। আর যেটা আছে হাঁটাটা, এখন হাঁটার বিকল্প তার ওইটা আসলে হবে না। হাঁটার যেটা আছে রুগীতে আমরা বলি সাধারণত যদি আপনি ইফতারের পরে যদি হাঁটেন, অনেক সময় রুগী যদি দিনের বেলায় বিশেষ করে যদি গরম বেশি থাকে তখন যদি হাঁটে, তখন ডিহাইড্রেশনের একটা সম্ভাবনা থাকে, তখন প্রচুর ঘাম হতে পারে। তো সেক্ষেত্রে হলো যে রুগী ইফতারের পরে হাঁটতে পারবে। তবে ইফতারে কত আমরা সাধারণত বলি 15-20 মিনিট বা আধা ঘন্টা পরে একটু হাঁটা ভালো। কেন আমরা অনেক সময় ভরা পেটে সমস্যা খাওয়ার পরে না হাঁটলেই ভালো। যে কথাটা বললেন যে অনেক সময় যাদের হার্টের সমস্যা থাকে তাদের অনেক সময় অ্যানজাইনা হতে পারে, যেন ভরা পেটে আমাদের বলি যে তখন ব্লাড সার্কুলেশন আমাদের স্টোমাকে চলে যায়, হার্টের তখন সার্কুলেশন কম হয়। তো তখন যদি আমরা আর এক্সারসাইজ করি স্বাভাবিকভাবে আরও রিডিস্ট্রিবিউশন হয় ব্লাডের, ফলে দেখা যাবে যে আমার করোনার সার্কুলেশন কম হবে, প্লাস ডিমান্ডও বাড়বে তখন হার্টের, ফলে বুকে ব্যথা, যাদের হার্টের রোগ তাদের বুকে ব্যথার সম্ভাবনা থাকবে। সুতরাং সেক্ষেত্রে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আমরা সাধারণত হাঁটার কথা বলি। যে এখন আরটা হলো যেটা বাসায় যদি সে ট্রেডমিলে হাঁটে, এটা নিয়ে একটু আমরা একটু আসছি, আমাদের সাথে একজন দর্শক জয়েন করেছেন, তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি জি জি, আপনার প্রশ্নটি করুন দর্শক। হ্যাঁ, আমার নাম সারোয়ার, ধানমন্ডি থেকে বলছিলাম। আমি 2021 সালে আমার হয়েছিল যে ওমিক্রন, যেটা করোনার ছিল। এর পরপরই একটু বুকটা ধরফর করতো, তো আমি কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করেছি। আমার ইটিটি করা হয়েছে এবং আমার হলটার ইসিজি করা হয়েছে। এরপরে উনি যেটা ডায়াগনোসিস করেছেন সেটা হলো অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট, এবং উনি 3 রকম ওষুধ দিয়েছেন, সেগুলো আমি খাচ্ছি, এখনো ভালো আছি আমি। এই ওষুধটা কি আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই খেতে হবে? এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার প্রায় 6-7 বছর ধরে একটা প্রবলেম, সেটা হলো যে একটু জোরে হাঁটলেই চোয়ালে ব্যথা করে, 2 সাইডে চোয়ালে ব্যথা করে, আবার 5 মিনিট ব্রেক দিলেই ব্যথাটা কমে যায় বা থাকে না, আবার হাঁটলে একটু। দর্শক আপনি আমাদের সাথে থাকুন, আমরা অ্যানসারটি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। খুবই একটা টিপিক্যাল একটা আসলে প্রেজেন্টেশন আপনার। আপনি আসলে এনজাইনা ইকুইভ্যালেন্স নাই, কম আছে, আমরা দ্রুত অ্যানসারটা দিয়ে দিব। আপনার আসলে এনজাইনা ইকুইভ্যালেন্স আর নাই, আপনি এখন এনজাইনাতে আছেন। আপনার পরও যেটা হচ্ছে চোয়ালে চাপ দিচ্ছে, এটা টিপিক্যাল আসলে এনজাইনার বৈশিষ্ট্য। মানে আমাদের যেটা বুকে চাপ না দিলে এই যে চোয়ালে চাপ দিতে হতেই পারে, এটা একটা কমন প্রেজেন্টেশন, যা আনকমন না। এখন আপনার যেটা করতে হবে, আপনার ট্রুলি আসলে আপনার হার্টের সমস্যা আছে এবং এনজাইনা হচ্ছে, আপনাকে এনজাইনার ওষুধগুলো অ্যাডজাস্ট করা লাগবে। এবং আপনাকে যেহেতু আপনার হাঁটতে গেলে আপনার এনজাইনা হচ্ছে, তার মানে যে ওষুধগুলো আপনি খাচ্ছেন এই ওষুধগুলো সাফিসিয়েন্ট না, আপনাকে ওষুধ অ্যাডজাস্ট করতে হবে। ডোজ অ্যাডজাস্ট করা লাগবে, বা ওষুধে বাড়াতে হতে পারে, বা এই ওষুধের বাইরে এমন মানে আরও ভালো ওষুধ দেওয়া লাগতে পারে। 2 নম্বর হলো যে ওষুধের সাথে আপনার যদি ওষুধ অপটিমামাইজেশন বলে, অর্থাৎ ম্যাক্সিমাম ওষুধ দেওয়ার পরেও যদি আপনার এই সমস্যা থাকে, তাহলে আপনাকে আসলে এনজিওগ্রাম বা এটাকে এনজিওগ্রাম করে আরো ইভ্যালুয়েশন করা প্রয়োজন হতে পারে আপনার জন্য। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যেহেতু আমরা শেষের দিকে আছি, তাই আমরা বলছিলাম যে এই হাঁটার প্র্যাকটিস আপনি বলছিলেন যে ইফতারের পরে আমরা যদি করি আমরা করবো। আর যারা ট্রেডমিলে হাঁটতে চান কোনো অসুবিধা নাই, যদি মনে করেন গরম বেশি বা আসে, আপনি এসি ছেড়ে দিয়ে বাসায় ট্রেডমিলে হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনার ট্রেডমিলে হাঁটলে, আর যদি
ইফতারের পরে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ট্রেডমিলে হাঁটেন, আপনি হাঁটতেই পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ স্যার। স্যার, এই যে রমজানে আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি, দেখা যাচ্ছে যে সবারই তো একটা নির্দিষ্ট সময় ছিল খাবারগুলো খাওয়ার, সেটা একটু চেঞ্জ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারি কিনা, যেটাতে আমাদের হার্ট আসলে ভালো থাকবে। দেখা যাচ্ছে সেই রীতি আমরা অনেক হেভি খাবার খাচ্ছি, সেটাকে আসলে ঠিক হয় কিনা? এই যে আমাদের একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে সেহরি পার্টি, এ পার্টি, আসলে এটা কিন্তু সায়েন্টিফিক না। সায়েন্টিফিক না এই সেন্সে যে কোনো পার্টি কোনো ধরনের মানে ওখানে কোনো সায়েন্স মানা হয় না খাবার দাবারের, যেহেতু পার্টির ইয়ে। এখন পার্টির ক্ষেত্রে যেটা আমরা যাবো হেভি খাবার খাবো, সবাই উৎসব করব, এটা আসলে ভালো কালচার না। আমরা হলো যে খাবার দাবার যেটা খাবো, বেশ করে রোজার মাসের খাবার দাবার ক্ষেত্রে প্রথম কথা হলো রোজা তো সিয়াম। এখন সিয়াম হলো, আর রোজা যেটা আছে, আমাদের একটা উদ্দেশ্য থাকে যে শরীর থেকে অতিরিক্ত চর্বি কমায় দেওয়া। আমার যে গত 11 মাসে যে শরীরের মরিমে অতিরিক্ত যে চর্বি জমছে বা অন্য কিছু জমছে, সেটাও যাতে ওয়াশ আউট হয়ে যায়, চর্বিও যাতে ভাঙতে শুরু করে, আমাদের এটাও যাতে আমার স্বাস্থ্য ভালো থাকে, তাই না? এটা একটা উদ্দেশ্য। তাহলে আমি যদি আমার ক্যালোরির পরিমাণ যদি বেশি হয়, তাহলে তো আমার শরীর থেকে তো বরং উল্টো আরও চর্বি জমবে, ওজন বাড়বে, আমার ওজন তো কমবে না। সুতরাং আমার যেহেতু ওজনটুকু টার্গেট থাকে, তাহলে একটা করতে হবে যে একটা অধিক ক্যালোরিযুক্ত খাবার, যেসব ক্যালোরি বেশ করে কার্বোহাইড্রেট বা চর্বিজাত খাবার, যেখানে ক্যালোরি বেশি থাকে সেই ক্যালোরি কম নিতে হবে। একটা হলো উদ্দেশ্য, হলো একটা। 2 নম্বর হলো যে আমার আরেকটা উদ্দেশ্য, সেটা হলো যে আমার যাতে হজম ভালো হয়, যেহেতু এই জন্য সহজপাচ্য খাবার যেগুলো আছে, যেগুলো সহজে ডাইজেস্ট হবে, সেই ধরনের খাবার আসলে আমার খাবার তালিকায় থাকা উচিত। এই সারাদিন যাতে আমি খাবার খেয়ে আমার ডিসকমফোর্ট না হয়। খাবার তো আমাকে আসলে আনন্দ দেওয়ার বা আমি ভালো থাকার জন্য খাবার। খাবার দিয়ে যদি সারাদিন আমার টক ঢেকুর ওঠে, সারাদিন যদি আমার বুকে চাপ থাকে, ডিসকমফোর্ট থাকে, তাহলে সেটা আমার জন্য আরও অস্বস্তি হবে, রোজা রাখতেও কষ্ট হবে, আমার আমল করতেও কষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে যে আমি আমল করার জন্য যে খাবারের পরিমাণও যেটা আছে, পরিমাণও আমাকে আগে ইয়ের চেয়ে একটু কম খাওয়া উচিত। আর খাবারের প্যাটার্নের মধ্যে আমাদের যেগুলো সহজে সাধারণত হজম হয়, বেশ করে যেটা আমরা অলরেডি আলোচনা করছি, ফল জাতীয় খাবার আছে, তারপরে কার্বোহাইড্রেটের মধ্যে অল্প কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো, মাছ আছে, এইগুলা। মাংস আমি খেতে পারবো, কিন্তু মাংস চর্বি পরিমাণে কম খাওয়া, যেগুলো সহজে হজম হওয়া, সেই খাবারগুলো সাধারণত আমরা ইয়েতে। আর ওই ইফতারের সময় যে কথাটা আসলে অধিক ভাজা পোড়া খাবার যেটা আছে, এই ভাজা পোড়া খাবারটা একদম ওই যে না অল্প করে, কিন্তু আপনার অধিক পরিমাণে যেটা আছে সেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেভাবে আসলে আমরা খাবার মেনে চলার চেষ্টা করব। স্যার, অনেক সময় দেখা যায় রোজার সময় হয় কি যে এই খাবার দাবারটা অনেক সময় অনেক বেশি খান বা কম খান, এই ধরনের ইমব্যালেন্সের জন্য অনেক সময় দেখা যায় প্রেশার কিন্তু অনেক সময় খুব লো হয়ে যায়, আবার অনেকের খুব বেড়ে যায়। তো তাদেরকে কি আসলে আমরা এই মানে প্রেশারের রোগী হিসেবে কাউন্ট করবো কিনা, বা তাদেরকে আসলে ওই সিচুয়েশনের কারণে কি তাদের আসলে কোনো ধরনের ওষুধ দেওয়া যেতে পারে কিনা? খাবারে কম খাওয়ার জন্য প্রেশার লো হবে এরকম কিন্তু আসলে কোনো কারণ নেই। হ্যাঁ, হতে পারে কোনটা, গরমের সময় আমি রোজা রাখতেছি, শরীর থেকে প্রচুর পরিমাণে আমার ঘাম হচ্ছে, শরীর থেকে পানি চলে যাচ্ছে, লবণ চলে যাচ্ছে, তো সেই পরিমাণে তো আমি পানি খেতে পারতেছি না, সুতরাং সেক্ষেত্রে আমার প্রেশার লো হতে পারে। সেটা হলো ওই বিশেষ ক্ষেত্রে। কিন্তু আমি খাবার কম খাচ্ছি, এই জন্য লো হওয়ার সুযোগ নাই। এই জন্য আমি খাবারের পরিমাণ যদি কম খাই, যেটা হচ্ছে আমার শরীরে সঞ্চিত কার্বোহাইড্রেট আছে, সঞ্চিত খাবার আছে, আমার লিভারে আছে, আমার মাসেলে আছে, আমার চর্বিতে আছে, ফ্যাট, এই যে এইগুলা মোবিলাইজ হতে থাকে, মানে এইগুলা থেকে ভেঙে আমার ওই যে রক্তে যে গ্লুকোজের মাত্রা বলেন বা এগুলো সাধারণত নিয়ন্ত্রণ হতে থাকে। সুতরাং আমি কম খাবো, এই জন্য সাধারণত আমার প্রেশার লো হওয়ার ইউজুয়ালি সুযোগ নেয় আসলে। আর স্যার, এটা অনেক সময় দেখা যায় কি যে রোজার সময় বা এই সময়টাতে খাবার দাবার, যেহেতু স্যার আমরা বারবারই বলছি যে সময়ের একটা ব্যবধান ঘটে, তো রাতের বেলা প্রেশার মেপে দেখা গেছে তার যে প্রেশার ছিল তার চেয়ে সবসময় হাই থাকছে, তো সেক্ষেত্রে কি ডোজ অ্যাডজাস্টমেন্টের কোনো ব্যাপার আছে কিনা? আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে সে যদি ওই যে এই জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ ইয়েটা ছিল, সেটা হলো যে আপনি উচ্চ রক্তচাপ আছে, আপনি কার্ডিয়াক পেশেন্ট, আপনি 1 থেকে 2 মাস আগে আপনার কার্ডিওলজিস্টের কাছে বা ফিজিশিয়ানের কাছে যান, যে আপনার ফিট আছেন কিনা দেখেন। কিন্তু এখানে হঠাৎ করে তো আসলে এই যে এর মধ্যে প্রেশার বাড়ার কথা না, সে যদি রেগুলার ভিত্তিতে ওষুধ খেয়ে থাকে, তার তো হঠাৎ করে প্রেশারও বাড়বে না বা প্রেশার নিয়ন্ত্রণে থাকার কথা। হ্যাঁ, বাড়তে পারে কোন কোন ক্ষেত্রে, ধরেন হঠাৎ করে আমি কোনো দুঃসংবাদ শুনলাম, হঠাৎ করে কোনো আমার ডিস্ট্রেস হলো, বা কোনো ধরনের এই বা টেনশন করলাম কোনো, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে প্রেশার বাড়তে পারে বা কমেও যেতে পারে হঠাৎ করে। যেন এই ধরনের সিচুয়েশন আছে, তখন আসলে প্রেশারের ওষুধ যদি আমি বাড়াই দিই হঠাৎ করে, তাহলে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। এই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যদি অ্যাংজাইটি কম্পোনেন্টটা তার জন্য বেশি হয় বা দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণে, তাহলে স্ট্রেস কমানোর ওষুধ আছে কিছু,
ইউজুয়ালি তখন সেক্ষেত্রে আমরা স্টেজ কমানো ওষুধ দিই দিয়ে থাকি। যদি তার বহুদিন ধরে প্রেশার কন্ট্রোলে থাকে হঠাৎ করে বেড়ে। হঠাৎ করে বেড়ে। আর যদি দেখা যায় সে প্রেশার কার কন্ট্রোলে আছে কি আছে না, অনেক সময় আমরা মনে করি আমার ঘাড়ে ব্যথা নাই, আমার কোনো হলো মাথা ব্যথা নাই, সিমটম নাই, তাহলে আমার প্রেশার মনে হয় নর্মাল আছে। এগুলো ভুল ধারণা। আমরা বলি 60 থেকে 70% ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ইয়েতে সিমটম নাও থাকতে পারে। এই জন্য আমরা উচ্চ রক্তচাপ বলি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। এই জন্য তাকে প্রেশার মেপে তাকে নিশ্চিত হতে হবে যে প্রেশার ঠিক আছে কিনা, বাড়তি আছে কিনা। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি স্যার, আমাদের আজকের বিষয়টি ছিল যে রমজানের স্বাস্থ্য সুরক্ষা। তো আমরা সার্বিকভাবে ভালোভাবে রোজা পালনের জন্য যদি আপনার কাছ থেকে শেষ কোনো পরামর্শ পাই দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, রোজার জন্য আসলে যেটা করা সেটা হলো যে একটা হলো কার্ডিয়াক পেশেন্ট যারা আছে তারা নিয়মিত ওষুধটা খেতে হবে। ওষুধটা গুরুত্বপূর্ণ। ইভেন আমি বলি আপনার যদি হার্ট অ্যাটাক হয়ে যায় এরপরে লাইফস্টাইলের চেয়ে আপনার ওষুধ গুরুত্বপূর্ণ, কেন ওষুধই আপনাকে প্রিভেন্ট করবে যাতে নেক্সট একটা ইভেন্ট না হয়। আপনি রিং লাগাইছেন যাতে রিং ভালো থাকে, আপনি বাইপাস করছেন যাতে বাইপাস ট্রাক্ট ভালো থাকে। সেই জন্য লাইফস্টাইলের যত রোল তার চেয়ে অনেক অনেক বেশি রোল হলো আপনার ওষুধের। সুতরাং যে ওষুধগুলো দেওয়া আছে কোনো ফার্মেসি বা কোনো অন্য কোনো লেম্যানের পরামর্শ না করে, উনি যিনি আপনার কার্ডিওলজিস্টের কাছে, ইভেন কার্ডিয়াক সার্জনও না, কারোর সাথে পরামর্শ করে আপনার ওষুধ খাওয়া উচিত। ধন্যবাদ স্যার। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ বাংলা ভিশনকে। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছিলাম রমজানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে এবং অনেকগুলো বিষয়ে আমরা কথা বলেছি, খাবার দাবার থেকে শুরু করে এক্সারসাইজ এবং সেই সাথে নিয়মিত যারা ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোকে কিভাবে আপনারা ডক্টরের সাথে কথা বলে অ্যাডজাস্ট করে নেবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।